সঙ্গে আমি কুসুমিতা শুরু করছি আনন্দ সকাল। একেবারে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত। বাংলাদেশে একাধিক জঙ্গি মুক্ত হয়েছে। কখনো যখন ছাত্র আন্দোলন চলছিল সেই সময় জেল ভেঙে মুক্ত হয়েছে, আবার কখনো ইউনূস সরকার ক্ষমতায় আসার পর মুক্ত করেছেন অনেকে। তারা যেমন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তার পাশাপাশি বর্ডার সিকিউরিটি নিয়ে চিন্তার আরও একটা নতুন জায়গা তৈরি হয়েছে। তার কারণ জাল পাসপোর্ট, নথিপত্র জাল, পাসপোর্ট কিন্তু আসল। আর সেটাই কিন্তু রমরম করে চলছে এই রাজ্যে। আর তাতেই কিন্তু চারজনকে গ্রেফতারির ঘটনা। শুধুমাত্র জাল পাসপোর্টেই কিন্তু থমকে নেই, তার সঙ্গে রয়েছে জাল রেশন কার্ড। আর বাংলাদেশের অশান্ত পরিস্থিতি কিন্তু এই সমস্ত ইস্যুগুলোকে নতুন করে ভাবাচ্ছে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শর্বরী মুখোপাধ্যায়, অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল এবং প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাবো আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। তার কারণ বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সীমান্তে কিন্তু শরণার্থীরা ভিড় জমিয়েছেন। বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা, সেই উদ্বেগ আশঙ্কার মধ্যেই কিন্তু এবার পাসপোর্ট জালিয়াতি চক্র তারা সক্রিয় হয়েছে। 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেই হাতে গরম ভারতীয় পাসপোর্ট পাওয়া যাচ্ছে। আর এই জালিয়াতি চক্রের অন্যতম ভূমিকা পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীদের। সম্প্রতি পরপর 4 জনের গ্রেফতারির পর এই পর্দা ফাঁস হয়েছে। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী বলছেন ইতিমধ্যে 73 জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছেছে। যদিও পুলিশ সূত্রে দাবি এই সংখ্যা কিন্তু বেড়ে হতে পারে 250। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে দেয় একটা। নাম্বার 2 সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে। নাম্বার 3 সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে। তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে। এই জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীদের ভূমিকা কিন্তু এখন নজরে এসেছে। তদন্তকারীরা দাবি করছেন প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো। তার ভিত্তিতে যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হতো, সেই তথ্য ভেরিফাইও হতো, তৈরি হতো পাসপোর্ট। অর্থাৎ সমস্ত নথিপত্র কিন্তু ভুয়ো, কিন্তু যে পাসপোর্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান পাসপোর্ট। তারপর সেই পাসপোর্ট ডেলিভারির জন্য সংশ্লিষ্ট পোস্ট অফিসে পৌঁছতো। পুলিশ সূত্রে দাবি পোস্ট অফিসেই কিন্তু জালিয়াতির ফাইনাল এপিসোডটা শুরু হতো। কারসাজি করে পাসপোর্টের খামের গায়ে ভুয়ো ঠিকানা সাঁটা হতো, যার কোনো অস্তিত্ব নেই। ফলে শেষ পর্যন্ত ঠিকানার ডেলিভারি না হয়ে খাম চলে আসতো ফিরে পোস্ট অফিসেই। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের অংশ, সেই খাম তারা সংগ্রহ করত। তারপরে 2 থেকে 5 লক্ষ টাকার বিনিময় তার নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া। চক্র একেবারে তৈরি এবং কাজকর্ম একেবারে পরিকল্পিত, সাজানো। আমি এই জায়গায় সমীরদার কাছে আসবো। সমীরদা, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে যখন আমরা অত্যন্ত উদ্বিগ্ন, শিলিগুড়ি, চিকেন নেক এবং এই সমস্ত বর্ডার এরিয়াগুলো নিয়ে বারবার আশঙ্কার কথা বলা হচ্ছে, সেখানে এই জাল পাসপোর্ট চক্র যেভাবে সক্রিয় হয়েছে, পুলিশ কতটা সক্রিয়? কারণ সময় যেটা বলছে 5 অগস্টের পর কিন্তু পুলিশের এই কমপ্লেনটা দায়ের হয়েছে আরপিওর তরফ থেকে এবং তারপরেই অ্যারেস্টের ঘটনা। তাহলে এই 4 মাস অত্যন্ত সেন্সিটিভ তো। না, এখানে তো একটা পুলিশের সমন্বয় তো অবশ্যই দরকার। কিন্তু প্রথম যেটা, যেই পাসপোর্ট বলুন, ভিসা বলুন, সবটা কিন্তু কন্ট্রোল বাই কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং দেখবেন এই যে সীমান্তগুলো শুধু কিন্তু পশ্চিমবঙ্গ নয়, আপনি আসাম বলুন, ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, অরুণাচল প্রদেশ বলুন, এই যে সবগুলোর মধ্যে সবার একটা বিএসএফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাদের অবশ্যই সেটা। এবার আপনি আসবেন রাজ্যের পুলিশের ব্যাপারে। এইটা বিএসএফ এবং পুলিশ অবশ্যই এইটা কিন্তু একটা সমন্বয়ের মধ্য দিয়ে আইবি যে ইন্টেলিজেন্স যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তাদেরকে ঠিক করতে হবে। তারা এটা দেখে। এটা হচ্ছে যে প্রশাসনের অবশ্যই একটা বড় দায়িত্ব। কিন্তু যখন একটা কোনো মানে এই যে ঘুরপথে, যেটাকে আমরা বলি বেআইনিভাবে কিছু হবে, সেখানে কিন্তু সর্ষের ভিতরে ভূত কোনো না কোনো অংশে কেউ না কেউ আছে বলেই এই ঘটনাগুলো ঘটে। দেরিতে হলেও যেহেতু এগুলো ধরা পড়ছে, এটা অন্তত বাংলার ক্ষেত্রে বলুন, ভারতবর্ষের ক্ষেত্রে বলুন, অত্যন্ত ভালো। কারণ জঙ্গি যে সমস্ত বাংলাদেশের সব জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা অ্যারেস্ট ছিল, তারা কোন পথ দিয়ে কোথা দিয়ে ঢুকবে, এর জন্যে কিন্তু অবশ্যই আমাদের বাংলা সহ
অন্যান্য যে সমস্ত ডবল ইঞ্জিন সরকার আছে বিজেপি, আচ্ছা। প্রত্যেককেই স্বরাষ্ট্র দপ্তরের মানে নজর রাখতে হবে এবং অবশ্যই রাজ্যের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে। একদম। কিন্তু এটা মাথায় রাখবেন, সমন্বয়, হ্যাঁ। এই যে ডাক বিভাগের কথা বলছে, হ্যাঁ। এই ডাক বিভাগে মানে মোদির জমানের সব থেকে খারাপ অবস্থা, বেশ, কারণ বেশ, কর্মী বেশ, বেশ। সংকোচন কর্মী করছে। সংকোচন তারা ডাক এই বিভাগে কি হয়েছে, কর্মী অবস্থা বলুন সংকোচন দেখি। কলকাতা পুলিশেও হয়েছে, রাজ্য পুলিশেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন নির্দিষ্ট সংখ্যার বেশি চাকরি দেওয়া সম্ভব নয়, সিভিকের উপরে নির্ভরতা, এবং অন্যদিকে কেন্দ্রের কর্মী সংকোচন। কোথাও কি তার জেরি এবার পোয়াতে হতে পারে আমাদের? কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ যে সেফ প্যাসেজ তার নতুন করে বলবার কিছু নেই সর্বরিদি, কিন্তু বিএসএফ কি দায়িত্ব পালন করছে, যেখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা প্রায় 2200 কিলোমিটারের দীর্ঘ বর্ডার রয়েছে, অত্যন্ত পোরাস একটা বর্ডার রয়েছে, সেখানে কেন্দ্রের পক্ষ থেকে কি সতর্কতা? কতবার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশকে ডাকা হয়েছে বৈঠকে বসার জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশের থেকে আমাদের সীমান্তের যেখানটাতে কাঁটাতার নেই, তার জন্যে আপনি সমীর দাকে জিজ্ঞেস করুন রাজ্য সরকারের কাছে কতবার জমি চাওয়া, জমি না দেওয়া, এই যে বিষয়টা, এটা পশ্চিমবঙ্গের যারা কোনো কিছুর নয়, মানে রাজনীতির সঙ্গে কোথাও কোনো সম্পৃক্ত নয়, তারাও বলে দেবে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য দারুণ ভূমিকা। এক, না, তাহলে আসাম ত্রিপুরার কথা বলুন, দুই, সেখানে তো বিষয়টা আমাদের হচ্ছে- সরকার, দাদা সেখানে এই আপনি ঘটনা বলেছেন, ঘটছে। আমি শুনেছি, না, আমি বলুন, বলবো, আপনি আপনাকে তো শুনবেন। বলতে হবে, আপনি বাংলাকে দ্বিতীয় যখন আঙুল দ্বিতীয় দেখাচ্ছেন। কথা হচ্ছে, না 100 বার আঙুল দেখাবো, কারণ জঙ্গিদের পিসির বাড়ি বাংলা, এটা বলতে হবে। জঙ্গিদের এটা পিসির বাড়ি। যদি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেসের, তাহলে এনআইএ তদন্ত হোক ওই গুলশান কলোনির। গুলশান কলোনি থেকে বেরোবে জঙ্গি সংগঠনের ঘাঁটি। ক্ষমতা আছে, ক্ষমতা আছে করবার। যে ভদ্রলোক মেয়রের সিটে বসে এখন বলতে পারছেন এই ধরনের সেই কথা, জঙ্গিরা ঢুকলো কোন তাই পথে? তাহলে জঙ্গি সর্বরিদি সংগঠনের BSF ঘাঁটি। করছে এটাই কি? কথা বলছেন, ভালো যেমন- কথা, কিন্তু সেই জঙ্গিরাই বা ঢুকলো কি করে? গুলশান কলোনি পর্যন্ত তারা পৌঁছলো না কি না, করে? দেখুন, শুধুমাত্র বিএসএফ কেন করেছে, বিএসএফ দেখেনি হ্যাঁ। যেখানে কাঁটাতার নেই সেইখানটাতে শুধু বিএসএফ আমি তো শুধু BSF এর প্রশ্ন করিনি হবে না। আপনাকে। আমি রাজ্য একদম- সরকারকে দারুণ ভাবে একদম, আমি কিন্তু একদম ভেবে চিন্তেই কিন্তু আপনাকে রাজ্য প্রশ্নটা করেছি, সরকার কেন সরকারি। করবে? রাজ্য সরকার কেন করবে? সত্যি তো রাজ্য সরকার করছে না। কেন্দ্র এই অভিযোগটা না করে রাজ্য সরকারকে কতবার ডেকে পাঠিয়েছে বৈঠকে বসার জন্য? কতবার তারা বলেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভালনারেবল হয়ে যাচ্ছে? খাগড়াগড়ের মতো এতগুলো ঘটনা ঘটে এখানে গিয়েছে, গদাধর দাস ব্যাঙ্গালোরের আছেন, ক্যাফেতে তিনি ব্লাস্ট বলতে হলে পারবেন জঙ্গিদের এখান যে থেকে রাজ্য দিঘা থেকে সরকার খুঁজে পাওয়া যায়। কেন্দ্র কতবার তাদেরকে ডেকে বলেছে আসুন বৈঠকে বসি? অনেকবার 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 তাই। রাজ্য সরকারকে ডাকা হয়েছে আমার অন্তত জমি দেওয়ার জন্য, কিন্তু জমি তারা আমার এখনো দেয়নি। স্মৃতি বিভ্রম হয়নি সম্ভবত, কারণ আমার মনে পড়ছে না অতি সম্প্রতি কেন্দ্র ডেকেছে বলে। না, বেশ আপনি গদাধর অতি বাবু better সম্প্রতি বলতে কেন পারবেন, বলবেন? তবে তার আগে আপনাদের দেখাবো যে জাল নথি দিয়ে বানানো এই অরিজিনাল ভারতীয় পাসপোর্টের এই এত জাল নথিপত্র পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ে না কেন? প্রশ্নটা সেটাই, দেখুন। জালিয়াতির চমকপ্রদ তথ্য হলো জালিয়াতরা যে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে তা একেবারে আসল, কিন্তু যেসব নথির ভিত্তিতে তা তৈরি হচ্ছে সেই সব ভুয়ো। পাসপোর্ট তৈরি করতে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সব সার্টিফিকেট, ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু যারা ভারতের নাগরিক নন তাদের কাছে তো এসব কিছুই থাকবে না। পুলিশ সূত্রে দাবি, জালিয়াতরা এই সমস্ত নথি জাল করে বানিয়ে দিচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সব জাল, যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও। তাদের প্রশ্ন, এত নিখুঁত জালিয়াতির নেটওয়ার্ক এই জালিয়াতরা তৈরি করলো কি করে? তাহলে কি প্রশাসনের একাংশেরও মদত রয়েছে এতে? ভেরিফিকেশন যখন হচ্ছে, সে দায়িত্ব যে ভেরিফাইং অফিসারদের ধরা হচ্ছে না তো। ভেরিফাইং অফিসারদের ধরুক। আমি ইস্যু করেছি, ঠিক আছে, আমাকে রিপোর্টটা কে দিয়েছে? গ্রাউন্ড লেভেলের রিপোর্টটা কে দিয়েছে? তাকে তো ধরতে হবে। এই জালিয়াতিতে আরেকটা জিনিস তদন্তকারীদের অবাক করেছে, পাসপোর্ট ডেলিভারির আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। বহু সাধারণ মানুষের অভিজ্ঞতা, এই পুলিশ ভেরিফিকেশন পর্বে সামান্য নথির হেরফের হলেও বিস্তর ছোটাছুটি করতে হয়। পাসপোর্ট হাতেই পাওয়া যায় না, সেখানে এত লোকের এত জাল নথি সেই ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কি করে? ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা থানায় বা ডিডি, ক্যালকাটা পুলিশের ডিডির প্রত্যেকটা থানায় একটা করে সাব ইন্সপেক্টর থাকে, যার কাজ হচ্ছে এগুলোকে ভেরিফাই করা। কিন্তু এই ভেরিফিকেশন জেনুইন পাসপোর্ট, আপনি যখন জেনুইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলেন এবং সেখানে যে ডকুমেন্টগুলো দিলেন সেগুলো অথেন্টিকেশন করতে হয়, কিন্তু এরা করে না।
পাসপোর্ট জালিয়াতির প্রসঙ্গে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি আদালতেও ওঠে। সেখানে সরকারি আইনজীবী স্পষ্ট জানান, এক্ষেত্রে পুলিশের যোগ থাকলে তারাও গ্রেফতার হবে। 27 সেপ্টেম্বর রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে ভবানীপুর থানা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী বলছেন যদি পুলিশ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তারা গ্রেফতার হবেন। এখানে কি কোনো আশঙ্কার সন্দেহের জায়গা কি আদৌ থাকছে? পুলিশ যদি জড়িত না থাকে, যেখানে আমি আপনি যদি পাসপোর্ট করতে যাই কি প্রচন্ড ভেরিফিকেশনের মধ্যে পড়তে, এবং সামান্য এপাশ থেকে ওপাশ একটা কাগজ না থাকলে পাসপোর্ট অ্যালাউই করা হয় না। বাড়িতে পৌঁছানোর আগে পর্যন্ত কি সাংঘাতিক পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ বাড়িতে পর্যন্ত চলে আসে। সেখানে এই 250টার কাছাকাছি অভিযোগ যেখানে জমা পড়ছে, সেখানে পুলিশ এই নেক্সাসের মধ্যে নেই, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এটা একদম বিশ্বাস করা যাবে না। তার কারণ হচ্ছে যেসব ডকুমেন্ট পাসপোর্টে লাগে সেগুলো ক্লিয়ার না করলে এবং ক্লিয়ারেন্স না দিলে পাসপোর্ট ইস্যু হয় না। ক্লিয়ারেন্সটা দেয় কে? ক্লিয়ারেন্স দেওয়ার অথরিটি হচ্ছে ক্যালকাটায় সিকিউরিটি কন্ট্রোল ক্যালকাটার জন্যে, এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি ধরেন সেটা হচ্ছে যে ডাইরেক্টর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, রড সেনা রোড, ক্যালকাটা। এবং এরা তো ডাইরেক্ট করে না, এদের একটা করে রিপ্রেজেন্টেটিভ প্রত্যেক থানায় থাকে, তারা এটা ভেরিফাই করে। কিন্তু আসলে কি হয়, যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করছে সেই সমস্ত ডকুমেন্ট যদি আপনি ট্রুলি ভেরিফাই করতে হয় তাহলে অনেকটা কাঠখড় পড়াতে হয়, অনেক মেহনতি দরকার। কারণ আপনি কবে স্কুলে পাস করেছেন, কোন স্কুলে পাস করেছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ভোটার আইডেন্টি কার্ড, আপনার রেশন কার্ড এবং রেসিডেন্সিয়াল প্রুফ সব থেকে মুশকিল। রেসিডেন্সিয়াল প্রুফ দেখাচ্ছে কি যে কোনো আপনি দুজনকে রেফারেন্সের নাম দিতে হয়, এবং তারা আপনার এখন কি রেফারেন্স যে কোনো লোকে পাওয়া যায়। রেফারেন্স যারা দিচ্ছে তারা কিন্তু রেফারেন্সের তার কাছে ভেরিফাই যেতে হয়, তাকে জিজ্ঞেস করতে আপনি চেনেন, কতদিন ছিলেন, কোথা থেকে এসছে কি না। এই যে প্যারাফার্নিয়াগুলো আছে, এই প্যারাফার্নিয়াগুলো যদি পুলিশকে করতে হয় তাহলে মিনিমাম আমি বলছি 3 থেকে 4 মাস সময় লাগা দরকার মিনিমাম, যে ডিটেলস করতে হবে ওকে। কিন্তু এখন হচ্ছেটা কি, এই জিনিসটা এত সিম্পলিফাইড হয়ে গেছে, এরা কাগজটা এলো আপনার কাছে, আপনি জানতে বলেন এসে গেছে, আপনি থানা দিয়ে পৌঁছালেন, বলে এসেছেন এইগুলো নিয়ে আসুন, ও আনতে বলে কাগজগুলো, আপনি জেনুইনগুলো দেখে দিলেন অরিজিনালটা আপনি সই করে দিল। তা তো নয়, আমার অরিজিনালের মধ্যে তো ভূত তো সোর্সের মধ্যে ভূত, আমার সেটাই তো ডুপ্লিকেটিং। এখন এই যে নেক্সাসটা হচ্ছে এর মধ্যে নট অনলি পুলিশ তো আছেই, কারণ উইদাউট পুলিশ ক্লিয়ারেন্স কোনো পাসপোর্ট ইস্যু হয় না। একদমই তাই। এমনি তৎকালে যদি আপনি করতে চান, তৎকালেও করতে গেলে সেখানে একটা ডিআইজি র্যাঙ্কের অফিসারের একটা সার্টিফিকেট লাগে। একদমই। এবং সেখানে এত যখন ম্যান পাওয়ারের প্রয়োজন রয়েছে, সেখানে কেন্দ্র যদি কর্মী সংকোচন করে এবং রাজ্য যদি শুধু সিভিক পুলিশের ওপরে ভরসা করে গোটা প্রক্রিয়াটা চালায়, সেটা কি আদৌ একেবারে নিশ্ছিদ্র হওয়া সম্ভব? এই প্রশ্ন তো থাকবে। জাল পাসপোর্ট চক্র এবার সামনে আসছে, বাংলাদেশ একেবারে অস্থির হয়ে রয়েছে। কিন্তু এই সূত্রপাত কবে থেকে? ঘটনাচক্রে এই পাসপোর্ট জালিয়াতি কিন্তু প্রথম নজরে আসে অগস্ট মাসে, যে 5ই অগস্ট কিন্তু হাসিনা সরকারের পতন হয়। 8 তারিখ ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনূস। তখন আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়, বেশ কিছু পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গিয়েছে যে নথিপত্র দেওয়া হয়েছে তা সঠিক নয়। ভবানীপুর থানা এই অভিযোগ ফরওয়ার্ড করে দেয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। পুলিশ সূত্র দাবি, পাসপোর্ট জালিয়াতির তদন্তে ভুয়ো ঠিকানাগুলো খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঠিকানা আলাদা হলেও ঠিকানাগুলোর পিনকোড কিন্তু আশ্চর্যজনকভাবে এক ছিল। অর্থাৎ ঠিকানা চিতপুরের হোক বা বিডেন স্ট্রিটের পিনকোড কিন্তু একই ছিল, আর সেটা পঞ্চশায়র এলাকা। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পুলিশ যে 4 জনকে গ্রেফতার করেছে তার মধ্যে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপককে ভুয়ো তথ্যের ভিত্তিতে তৈরি পাসপোর্টগুলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করত, তারপর কুরিয়ার করে সেগুলো নির্দিষ্ট জায়গায় চালান করত। এই লোকটিকে চিনতে পারছেন? দীপক মণ্ডল। মানে কি করতো এখানে? এমনি পার্সেল করেছে উনি। এই সাইজের খাম থাকতো, এই সাইজের খামে মানে ও যতবার পাঠিয়েছে অ্যাড্রেস লিখে টু ফ্রম করে আধার কার্ডের এ দিয়ে পাঠাতো। মানে আধার কার্ডের জেরক্স? হ্যাঁ, জেরক্স। ওটা ভেতরে নাই আপনার। আর এই যে খামে করে, এই যে নির্দিষ্ট করে এই ধরনের খামে করে যে পাঠাতো, এই ধরনের খামে করে পাসপোর্ট,
সব রকম ডকুমেন্টস যায়। চয়নদা, এতদিন পর্যন্ত আমরা জানতাম জাল পাসপোর্ট, কিন্তু এখন আমরা দেখছি আসল পাসপোর্ট, জাল নথির ভিত্তিতে তৈরি পাসপোর্ট। অর্থাৎ যে সিস্টেমটা জালিয়াতির চলছিল সেই সিস্টেমটা কিন্তু আরো ফাইন টিউন হয়ে গেছে, এবং সেটা কিন্তু হয়েছে এই শেষ 4 মাসে যখন বাংলাদেশ অশান্ত হয়েছে। তাহলে আশঙ্কার জায়গা কি থাকছে না যে এই জালিয়াত চক্রদের কিন্তু আদতে এই সরকার কোনোভাবেই নিউট্রালাইজ করতে পারেনি? পারেননি তো। প্রথম কথা হচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি, এই যে গলতটা না, এই গলতটা সাংঘাতিক। আপনি যেগুলো বলছেন মূল আজকে আমাদের আলোচনাটা দেখতে পাচ্ছি, পাসপোর্ট আসলে কিন্তু নথিগুলো জাল। এই নথিগুলো কি কি? অ্যাড্রেস প্রুফ, মানে আধার কার্ড বা ভোটার কার্ড, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, এই সবগুলোই কিন্তু রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে তৈরি করা যায়। 2, যেটা এখন আরও সমস্যা দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতে পাবেন, এটা গদাধর স্যার জানেন, যে আধার কার্ডও আপনি ফ্র্যাঞ্চাইজি দিয়ে করানো হয়, ভোটার কার্ডও ফ্র্যাঞ্চাইজি দিয়ে করানো হয়। সামান্য কিছু ভেরিফিকেশনের মাধ্যমে আপনি ডিজিটালি কার্ডগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু কতটা যে ক্ষতিকর, এটা যে কতটা বিপজ্জনক প্রবণতা, সব কিছুতে বেসরকারীকরণ করে দেওয়া, এটা কিন্তু কোনো নজরদারি ছাড়াই ঘটে যাচ্ছে। এই ব্যাপারটার উপর দৃষ্টি আকর্ষণ আমাদের করতে হবে। 2, যেটা আপনি বলছেন যে পাসপোর্ট আসল, এটা কিন্তু বর্ডারে অনেক দিন ধরে চলছে। আমি নিজে যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের থিয়েটারের দল গিয়েছিল, সেখানটায় গিয়ে দেখেছি আমরা যে অটো চালক যারা চালান ওই বর্ডার চত্বরে, তারা বলছেন পাসপোর্ট ছাড়া যাবেন না, পাসপোর্ট নিয়ে যাবেন। এই যেখানে পরিস্থিতি, যেখানে এই রকম নজরদারি, সেখানে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সাফিসিয়েন্ট নয়, সেটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে। আমরা রাজনীতি যারা করি তারা ছেড়েই দিন, কিন্তু ঘটনা যেটা, এটাকে সংশোধন করবার কোন রাস্তা, কোন পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র স্থানীয় স্তরে করলে হবে না, এটা সর্বোচ্চ স্তরে আলোচনা চালাতে হবে। তো আজকের নয় যে 10 বছর ধরে আমি বলছি যে 4 মাসে, এটা কিন্তু কুসুমিতা বলছেন 4 মাসের ঘটনা। আমি ফেক পাসপোর্টের কথা বলছি না, আমি অরিজিনাল পাসপোর্টের কথা বলছি, বাই ফেক নথিপত্র। ডকুমেন্টটা ফেক। নথি জাল কি আজকের ঘটনা? নথি জাল কি আজকের ঘটনা? না না, আমি তো সেই জন্যই বলেছি যে সরষের ভিতরে ভূত। সরষের মধ্যে আচ্ছা, আমি একবার মহানন্দাদির কাছে যাই। এই রাজ্যে বসে আমরা খাগড়াগড়ের মতো ঘটনা দেখেছি, এই রাজ্যে বসে আমরা জাল নোট ছাপার মেশিন পর্যন্ত দেখেছি। সেখানে জাল নথিপত্র জোগাড় করা কিন্তু এমন খুব একটা বড় ব্যাপার নয়। আশঙ্কার জায়গাটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা জাল পাসপোর্ট দেখতাম, কিন্তু এখন হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, মানে ধরার শেষ মুহূর্তের যে সুরক্ষা বলয়, মানে সেটাকেও কিন্তু এরা টপকে চলে যাবে, আটকানোর কোনো রাস্তা নেই। তাহলে আদৌ কি আমরা সুরক্ষিত, বা আমাদের সুরক্ষিত রাখার জন্য যারা জনপ্রতিনিধি হয়ে আমাদের মাথার উপরে বসে আছেন, তারা কি সত্যি চান আমরা নিরাপদে থাকি? সমস্যাটা যদিও এখন আলোচিত হচ্ছে, কিন্তু সমস্যাটা যেটা চয়নদা বলল, এটা মোটেই এখনকার সমস্যা নয়, এটা বহুদিন ধরেই চলছে। এবং জালিয়াতি বা এই দুর্নীতি করা, এটা এত বিস্তৃত হয়ে গেছে সারা দেশ জুড়ে, আর যেখানে যেখানে বর্ডার এরিয়া সেখানে তো অবশ্যই। এবং আমার সবথেকে যেটা ভয় লাগে, যে 1800 টেররিস্টকে হাসিনা সরকার জেলে পুরেছিল, তারা এখন ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই যে টেররিস্টরা যদি এই ফলস পাসপোর্ট এত ইজিলি পাওয়া যায়, যদি ঢুকে পড়ে, কি হতে পারে আমরা জানি না। আরেকটা কথা বলবো, বাংলাদেশের এই অস্থির অবস্থা নিশ্চয়ই এইটাকে বাড়িয়ে তুলছে। কারণ আমরা কিছুদিন আগে তোমাদের টিভিতেই দেখেছি, 2জন বৃদ্ধ মানুষ, তারা ভারতের জেলে থাকতে পছন্দ করছে রাদার দ্যান তাদের নিজের দেশে। এই যে একটা অস্থির অশান্ত পরিবেশ, মানুষ তো বাঁচবে, একটি অল্প বয়সী মেয়ে তার সম্ভ্রম রক্ষা করার জন্য সে পালিয়ে আসছে। তাহলে দুটো দিক আছে, একটা হচ্ছে যে ভারতের এই ব্যবস্থাটাকে অত্যন্ত কঠোরভাবে দেখতে হবে, যাতে ফলস পাসপোর্ট না তৈরি হয়, ফলস ডকুমেন্টেশন না হয়। এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের হাতে তো পাসপোর্ট দেওয়ার ক্ষমতা, কিন্তু এই ভেরিফিকেশনটা তো করবে রাজ্য পুলিশ। এবং রাজ্য পুলিশের সমস্যা বলছি, এখানে যথেষ্ট পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ হয়, তার ফলে প্রপারলি কাজগুলো মনিটরড হচ্ছে না, এবং কত লোক যে এইভাবে ঢুকে পড়ছে। আরেকটা জিনিস বলবো, যে এই ফেক পাসপোর্ট যার আছে তার শাস্তি কি জানো? নট লেস দ্যান 1 ইয়ার, মেবি এক্সটেন্ডেড টু 5 ইয়ার। আমি ঠিক এই জায়গায় আলোচনায় আসবো। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা কি আদৌ বন্ধ হবে? শুধু তাই নয়, যে জঙ্গিদের সংখ্যার উল্লেখ করলেন এই মুহূর্তে অধ্যাপিকা, সেই সংখ্যাটা কিন্তু সত্যিই ভাবাচ্ছে। এই অস্থির পরিস্থিতি এবং পোরাস বর্ডারের সুযোগ নিয়ে কোথাও এদেশে ঢুকে পড়বে না তো তারা?